আমি সন্তোষ কুমার চৌধুরী নপাড়া হাই স্কুলের বাংলার শিক্ষক। সমগ্র বিশ্ব আজ করোনা নামক মারণ ভাইরাসে আক্রান্ত, জর্জরিত। গোটা বিশ্ববাসী আতঙ্কিত, অসহায়। আমরা আজ ধীরে ধীরে এক অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি। থমকে গোটা দুনিয়া, স্তব্ধ জনজীবন, ছেদ পড়েছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পঠন পাঠন। সে কারণে আমি একটি ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে একটি বিষয় উপস্থাপন করছি। আজকের বিষয় কারক। তোমরা দেখবে যে স্ক্রিনে দেখা যাচ্ছে প্রথমে সংজ্ঞা লেখা আছে, অর্থাৎ কারকের সংজ্ঞা। বাক্যের অন্তর্গত নামপদের সাথে ক্রিয়াপদের যে অন্বয় বা সম্বন্ধ তাকে কারক বলে। নামপদের সাথে ক্রিয়াপদ সম্বন্ধযুক্ত থাকলে তাকে কারক সম্পর্ক বলে। একটি বিষয় তোমাদেরকে বলি, মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছেন। এটা একটা বাক্য। একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ আছে। এটা একটা পরিবার। আমরা যেরকম পরিবারের মধ্যে থাকি, পরিবারের একজন প্রধান থাকেন। সেই প্রধানের কথা মতো, প্রধানের নির্দেশ মতো আমরা সংসার, জীবন জীবিকা নির্বাহ করে থাকি। সেই রকম এই কারক করতে গেলে প্রথমে এই সংসারের যে প্রধান অর্থাৎ ক্রিয়াপদ, আমাদের ক্রিয়াপদকে খুঁজে বার করতে হবে। এবার ক্রিয়াপদের সাথে নামপদের, নামপদটা কি? আমরা পদ পড়ে এসেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি পদ। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, অর্থাৎ আমরা কারক করতে গেলে কারকের প্রতিটা পদে কিন্তু বিভক্তিযুক্ত হতে হবে। বিভক্তিযুক্ত না হলে কিন্তু তাকে পদ বলা যাবে না। এই পদকে দুভাগে ভাগ করা হয়, যেমন নামপদ আর ক্রিয়াপদ। নামপদের মধ্যে আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয়। তাহলে আমরা পদকে দুভাগে ভাগ করলাম। তাহলে সেই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় পদ, এই যে পদের সাথে, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্বন্ধ, ক্রিয়াপদের যে সম্পর্ক, তাকে বলা হচ্ছে কারক। কিন্তু তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এতে বিশেষণ ও অব্যয় পদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না। শুধুমাত্র আমরা লক্ষ্য করি যে থাকে এখানে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক থাকে। তাহলে আমরা এইভাবেও বলতে পারি, বাক্যের অন্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক বা যে অন্যায় বা যে সম্বন্ধ, তাকে কারক বলে। তাহলে আমরা কারকের সংজ্ঞা পেলাম। এবার কারক সম্পর্ক, এই নামপদের সাথে ক্রিয়াপদ সম্বন্ধযুক্ত থাকলে তাকে কারক সম্পর্ক বলে। এবার আমরা আসি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আছে কারক শব্দের অর্থ, অর্থাৎ করে যে, করে যে তাকে বলা হচ্ছে, সে হচ্ছে কারক শব্দের অর্থ। আর কারক শব্দের ব্যুৎপত্তি অর্থাৎ প্রকৃতি প্রত্যয়, আমরা যেরকম করেছি বৈষ্ণব প্রকৃতি প্রত্যয়, আমরা করেছি হচ্ছে নগরায়ন, নগরযুক্ত আয়ন, আমরা যেমন করছি রাবণী, রাবণযুক্ত হর্ষই। এক কারক, সেরকম কারক শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বা ব্যুৎপত্তি হচ্ছে ক্রিযুক্ত অক, কারক। আমি তোমাদের বলেছি পদ কাকে বলে, বলেছি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। দেখো এখানে আছে যেমন ঘরযুক্ত এ, ঘরে, আমার ঘর।
এই একটা শব্দ, এই শব্দের সঙ্গে এ বিভক্তি, আমি বিভক্তিটা পরে তোমাদেরকে আসছি, এই এ বিভক্তি যুক্ত হয়েছে, এই এ বিভক্তি যুক্ত হয়ে ঘরে শব্দকে পদে পরিণত করেছে। পরবর্তী হচ্ছে বিভক্তি কাকে বলে, যে বিভক্তি আমি বললাম এ বিভক্তি। বিভক্তি কাকে বলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেয়া আছে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে এবং শব্দ বা ধাতুকে বাক্যের উপযোগী করে তোলে, তাকে বিভক্তি বলে। কীরকম? তোমরা এ বিভক্তি তোমরা পেয়েছ, এ বললাম, আরও বিস্তারিত পরে আমি আসছি যে কী কী বিভক্তি আছে না আছে আমি পরে বলছি। তাই বিভক্তি সংজ্ঞাটা আমরা পেলাম। এই বিভক্তি কিন্তু আমাকে জানতে হবে, কারো করতে গেলে আমাকে বিভক্তিটা জানতে হবে। তাই বিভক্তি কাকে বলছে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু সাথে যুক্ত হয়ে বা শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে এবং শব্দ বা ধাতুকে বাক্যের উপযোগী করে তোলে, তাকে বিভক্তি বলে। বিভক্তি দু প্রকার, শব্দ বিভক্তি ও ধাতু বা ক্রিয়া বিভক্তি। আমাদের এখানে ধাতু বা ক্রিয়া বিভক্তি লাগবে না বলে আমি সে আলোচনায় যাচ্ছি না, আমি পরবর্তীতে যাচ্ছি। বাংলা ভাষায় প্রধান 4টি বিভক্তি আছে, তোমরা দেখতে পাচ্ছ, এ, কে, তে, রে। এই 4টি বিভক্তি থেকে অন্যান্য বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে আমরা কটা বিভক্তি পেলাম? প্রধান বিভক্তি পেলাম, প্রধান বিভক্তি পেলাম 4টি, এ, কে, তে, রে। আর এই 4টি বিভক্তি থেকে অন্যান্য বিভক্তি যুক্ত হয়েছে। যেমন দেখো, এ থেকে উন্তস্ত একার বিভক্তি। কে, এই বিভক্তির কোনো পরিবর্তন হয় না, একই রকম থাকে। রে থেকে এরে এবং তে থেকে এতে বিভক্তি তৈরি হয়েছে। এছাড়া অকারক সম্পর্ক বোঝাতে র এর বিভক্তি। আমি পরবর্তীতে তোমাদের এই ডিটেলস, এই বিভক্তিগুলো আমি আবার যখন তোমাদের আরও পড়াবো তখন আমি তোমাদেরকে বোঝাবো। এবার শূন্য বিভক্তি। তাহলে আমরা আগে পেলাম হচ্ছে বিভক্তি পেলাম, প্রধান বিভক্তি 4টি, এ, কে, তে, রে। আবার এর থেকে আমরা বিভক্তি পেয়েছি, আমি তোমাদেরকে বললাম, স্ক্রিনেও দেওয়া আছে। আবার এছাড়া আছে শূন্য বিভক্তি। কীরকম? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকলেও আমরা দেখতে পারি না, অদৃশ্য থাকে। যেমন যদি বলি রাম ফুল তোলে, এখানে রাম যদি কর্তা হয়, কর্তৃকারক যদি হয়, তাহলে রাম হচ্ছে শূন্য বিভক্তি। এখানে বিভক্তি যুক্ত আছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তাই যে বিভক্তি শব্দের সাথে যুক্ত থাকলেও অদৃশ্য থাকে, তাকে শূন্য বিভক্তি বলে। আর একটা বিভক্তি পাচ্ছি আমরা, তির্যক বিভক্তি। যে বিভক্তি সমস্ত কারকের সাথে যুক্ত ক্রিয়ার সঙ্গে অন্বয় বা সম্পর্ক তৈরি করতে পারে, অর্থাৎ সব কারকের সাথে যে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, তাকে তির্যক বিভক্তি বলে। যেমন হচ্ছে এ, যেমন ছাগলে সব খায়। কে খায়? ছাগলে। ছাগলটা এখানে কর্তৃকারক, তাই কর্তৃকারক এ বিভক্তি। বৃথা গঞ্জ দশা ননে, কাকে? দশা ননে, কর্মকারকে এ বিভক্তি। সে একদম চোখে দেখে না, চোখে, করণকারকে এ বিভক্তি। সমস্ত কিছু শ্রীকৃষ্ণে সমর্পণ করো, শ্রীকৃষ্ণে, কাকে সমর্পণ করো? শ্রীকৃষ্ণে, এ বিভক্তি। আর হচ্ছে অপাদান কারকে এ বিভক্তি আর অধিকরণ কারকে এ বিভক্তি। যদি আমি তোমাদেরকে বলি এই 4টে বিভক্তি আমি তোমাদের বোঝাতে পারলাম কিনা, তোমরা বইও আছে, আরও অনেক উদাহরণ আছে, তোমরা এগুলো সব দেখে নেবে। আমি পরবর্তীতে আসছি। তাহলে যে বিভক্তি সমস্ত কারকের সঙ্গে সমস্ত কারকের সঙ্গে যুক্ত হতে পারে, কারকের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, তাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। পরবর্তীতে আসছে অনুসর্গ। এই অনুসর্গ হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণে বিভক্তির সংখ্যা কম, এবং এই বিভক্তির কম থাকার কারণে আমরা অনুসর্গকে নিয়ে এসেছি। অনুসর্গ কাকে বলছে? যে সকল শব্দের নিজস্ব অর্থ এবং স্বাধীন ব্যবহার থাকা সত্ত্বেও, যেমন দ্বারা, দিয়ে, হইতে, থেকে, এদের নিজস্ব অর্থ আছে,
এবং এরা বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হতেও পারে। কিন্তু কি বলছে, যে সকল শব্দের নিজস্ব অর্থ এবং স্বাধীন ব্যবহার থাকা সত্ত্বেও নামপদের পরে বসে, নামপদ বলতে কি বলেছিলাম আমি, বিশেষ্য পদ, সর্বনাম পদ, নামপদের পরে বসে নামপদটিকে কারকে পরিণত করে, তাকে অনুসর্গ বলে। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত ইত্যাদি ইত্যাদি। তাহলে অনুসর্গ বোঝা গেল যে সকল শব্দের নিজস্ব অর্থ আছে এবং স্বাধীন ব্যবহার আছে সত্ত্বেও নামপদের পরে বসে নামপদটিকে কারকের উপযোগী করে তুলছে, তাকে বলছে অনুসর্গ। অনুসর্গ কেন এসেছে? যেহেতু আমাদের বাংলা ব্যাকরণে আমাদের বিভক্তির সংখ্যা খুবই কম, সেই বিভক্তির স্থানটা পূরণ করবার জন্য অনুসর্গকে আমরা নিয়ে এসেছি। পরবর্তী তোমরা দেখো, একটা লাইন দিয়েছি, স্ক্রিনের উপর উঠেছে, মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছেন। এটা একটা পরিবার, শব্দের পরিবার। দেখবে দিচ্ছেন, এখানে কিন্তু দাগ দেওয়া নেই। অর্থাৎ এখান থেকে আমাকে খুঁজে বার করতে হবে যে এই পরিবারের প্রধানটাকে, কাকে কেন্দ্র করে কাজটা হচ্ছে। এই পরিবারের প্রধান হচ্ছে দিচ্ছেন, ক্রিয়াপদ। দিচ্ছেন হচ্ছে ক্রিয়াপদ, যার দ্বারা কোনো কাজ করা বোঝায়। দিচ্ছেন হচ্ছে ক্রিয়াপদ। আমি এখানে বলেছি কে দিচ্ছেন, উত্তর মা। কি দিচ্ছেন, ভাত। কি দিয়ে দিচ্ছেন, হাতা দিয়ে দিচ্ছেন। কাকে দিচ্ছেন, সবিতাকে। কোথা থেকে দিচ্ছেন, হাঁড়ি থেকে। কোথায় দিচ্ছেন, রান্নাঘরে। আবার আমি বলছি, স্ক্রিনের উপর লেখা যায়, তোমরা দেখো, মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছেন। এখানে কারক করতে গেলে আমাকে প্রথম যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে দিচ্ছেন, পরিবারের প্রধান। এই একে কেন্দ্র করে কিন্তু সমস্ত কে, কি দিয়ে, ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা প্রশ্নটা করছি। আমি পরবর্তীতে আমি আজ সংজ্ঞা অনুসারে আসছি যে কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। তোমরা এটা সকলেই জানো, তোমরা 7-8-এও পড়ে এসছো, তোমরা এটা জানো। আমি এবার সংজ্ঞাতে আসছি। কর্তৃকারক, যে কাজ করে বা যার দ্বারা কাজ সম্পন্ন হয় বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই পদটিকে কর্তৃকারক বলে। আমি ওপরে উদাহরণে যাচ্ছি, মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছেন। তাহলে এখানে কাজটা করছে কি? উত্তর নিশ্চয়ই মা। এই ভাত দেওয়া কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? মার দ্বারা সম্পন্ন হচ্ছে। এবার ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করছি? উত্তর আসছে মা। তাহলে দেখো সংজ্ঞাটা দেখো, যে কাজ করে, তাহলে ওখানে কাজ করছিল কে? মা কাজ করছিল। বা বলছে যার দ্বারা কাজ সম্পন্ন হয়, ওখানে কাজটা কার দ্বারা সম্পন্ন হলো? মায়ের দ্বারা সম্পন্ন হলো। বা ক্রিয়াপদকে আমি কে দিয়ে প্রশ্ন, ক্রিয়াপদকে দিচ্ছেন, তাকে কে দিয়ে প্রশ্ন করছি, উত্তর কি পেলাম? মা। তাহলে যে পদটি পাওয়া যায় তাকে বলা হচ্ছে কর্তৃকারক। আমি যদি বলি রাম ফুল তোলে, আমি প্রথমে বলি কাজটা কার দ্বারা হচ্ছে, কে কাজ করছে? রাম। ফুল তোলা কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? রামের দ্বারা সম্পন্ন হচ্ছে। এবার ক্রিয়াপদটা কি? তুলছে। এই ক্রিয়াপদকে আমি বলছি কে তুলছে? রাম তুলছে। কে দিচ্ছে ভাত? মা দিচ্ছে ভাত। কাজটা কার দ্বারা হচ্ছে? মায়ের দ্বারা হচ্ছে। অর্থাৎ মা হচ্ছে এখানে কর্তৃকারকের উদাহরণ। তারপর হচ্ছে কর্মকারক। তাহলে মা হচ্ছে কর্তৃকারক। আমি আবার উদাহরণে চলে যাচ্ছি, পিছনে যাচ্ছি। আমি কি দিচ্ছেন? ভাত। মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছেন। তাহলে যে, আবার দেখো তোমরা, বলছে যে কাজ, কর্তা যে কাজ করে, তাহলে মা এখানে কি কাজ করছে? ভাত দিচ্ছে। বা কর্তার দ্বারা যে কাজ সম্পন্ন হয়, কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে? ভাত দেওয়া কাজটা সম্পন্ন হচ্ছে। বা ক্রিয়াপদকে কি দিয়ে, কি দিচ্ছে, কি দিচ্ছে, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই পদটি হচ্ছে কর্মকারক। তাহলে আমি সংজ্ঞার সাথে মিলিয়ে নাও তোমরা, আবার বলছি আমি। তাহলে কর্তা যে কাজ করে, কর্তা কি কাজ করছে? ভাত দেওয়া কাজটা করছে। বা কর্তার দ্বারা যে কাজ হচ্ছে, মায়ের দ্বারা কোন কাজ হচ্ছে? ভাত দেওয়া কাজটা হচ্ছে। বা ক্রিয়াপদকে আমি কি দিয়ে প্রশ্ন করছি, কি দিচ্ছেন? উত্তর হচ্ছে ভাত। তাহলে কর্তা যে কাজ করে বা কর্তার দ্বারা যে কাজ সম্পন্ন হয় বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই পদ থেকে বলা হয় কর্মকারক। পরবর্তীতে হচ্ছে করণকারক। আমি পিছনের দিকে ব্যাকে যাচ্ছি। আমি বলছে মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছেন।
মা এই কাজটা করতে গিয়ে কার সাহায্য নিয়েছে? হাতা। মা কাকে আশ্রয় করে কাজটা করছে? হাতাকে দিয়ে। বা ক্রিয়াপদকে আমি প্রশ্ন করছি, কি দিয়ে দিচ্ছেন? হাতা দিয়ে দিচ্ছেন। আমি আবার সামনের দিকে যাচ্ছি, দেখো তাহলে কি বলছে, যে কর্তা যে জিনিসের সাহায্যে কাজ করে, তাহলে মা এখানে কোন জিনিসের সাহায্যে কাজ করছে? হাতার সাহায্যে। বা যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন হয়, এখানে কাকে আশ্রয় করে কাজ হচ্ছে? হাতাকে কেন্দ্র করে কাজ হচ্ছে। বা ক্রিয়াপদকে দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করলে কি দ্বারা দিচ্ছে? হাতা দ্বারা দিচ্ছে। কি দিয়ে দিচ্ছে? হাতা দিয়ে দিচ্ছে। প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই পদটিকে করণ কারক বলে। আমি একটা সাধারণ উদাহরণ দেব, যে শিকারিটি বন্দুক দিয়ে বাঘ মেরেছে। শিকারিটি বাঘ মারতে কার সাহায্য নিয়েছে? বন্দুকের সাহায্য নিয়েছে। কাকে আশ্রয় করে বাঘটা মারা হয়েছে? বন্দুককে আশ্রয় করে বাঘটা মারা হয়েছে। কি দিয়ে মেরেছে? বন্দুক দিয়ে মেরেছে। এটা হচ্ছে করণ কারক। দেখো এখানে আছে দ্বারা দিয়ে। আগেরটা আমরা পেয়েছিলাম কিন্তু বিভক্তি পেয়েছিলাম, এখানে আমরা পেলাম কি? দ্বারা দিয়ে, অর্থাৎ অনুসর্গ চলে আসলো। পরেরটা হচ্ছে নিমিত্ত কারক। যদি আমি বলি যে স্যার আমাদেরকে বা স্যার আমাকে বাংলা পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? বাংলা। কর্মকারক। কাকে পড়াচ্ছেন? আমাকে। বা কাদের পড়াচ্ছেন? আমাদের পড়াচ্ছেন। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে? কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক পেয়েছি। কিন্তু এখানেও কি বলছি, যে কাকে কাদের দিয়ে। যখন কোনো নিঃশর্ত দান বোঝাবে, কাকে কাদের দিয়ে প্রশ্ন করলে যখন নিঃশর্ত দান বোঝাবে, তখন সেটা নিমিত্ত কারক হবে। আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে বলছি যে মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছে। কাকে দিচ্ছে? সবিতাকে। এমন আমাদের অনেক সংসার আছে, অভাবের সংসার, হয়তো আমার জন্য ভাতটা মা রেখে দিয়েছে, মার হয়তো ভাত আছে কিনা জানি না, বা মারও সামান্য ভাত আছে, বাড়িতে কোনো বন্ধু বান্ধব আমরা নিয়ে গেলাম, মা ভাত দাও। মা কিন্তু সেই ভাতটা মা না খেয়ে কিন্তু আমাকে, আমার বন্ধুকে কিন্তু দিয়ে দেবে, কারণ তার সন্তান খাবে, বা তার ছেলের বন্ধু খাবে, বা মেয়ের বান্ধবী খাবে। মা নিঃশর্তভাবে দিয়ে দিচ্ছে, মা না খেয়ে থাকছে। তাহলে আবার আমি সামনে যাচ্ছি, যে কাউকে নিঃশর্তভাবে কিছু দান করা বোঝালে, আমরা শীতকালে যদি কোনো গরিবকে একটা বস্ত্র দান করি, যে এই না তাই তোমাকে শীতে কষ্ট, তুই চাদরটা তুমি নাও, আমরা নিঃশর্তভাবে দিলাম। আমরা কি শীত চলে গেলে কি আবার চাদরটা তার থেকে ফেরত নিই? না, নিই না। বা যে দান আর ফেরত নেওয়া যায় না, ক্লাব পাড়াতে কোনো পুজো হয়েছে, পাড়ার ছেলেরা এসে চাঁদা নিয়ে গেল, যেই পুজো হয়ে গেল আমি বললাম ভাই আমি চাঁদা দিচ্ছি, চাঁদাটা আমাকে ফেরত দে। না, সেটা করা যায় না, কারণ আমি তাকে দান করে দিচ্ছি, আর ফেরত নেওয়া যায় না। বা ক্রিয়াপদকে কাকে কাদের দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই পদটিকে নিমিত্ত করা বলে। অর্থাৎ কাউকে কোনো কিছু নিঃশর্তভাবে দান করা বোঝালে, বা যে দান আর কোনো মতেই ফেরত নেওয়া যায় না, বা ক্রিয়াপদকে কাকে কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় নিমিত্ত কারক। যেমন মা সবিতাকে ভাতটা দিচ্ছে, মার কিন্তু পেট ভরছে না, সবিতার পেটটা ভরছে। আমি পরবর্তীতে যাচ্ছি, অবদান কারক। কর্তা যে স্থান থেকে ক্রিয়া সম্পন্ন করে, বা কোনো কিছু থেকে চ্যুতি বা বিচ্যুতি ঘটলে, বা ক্রিয়াপদকে হইতে থেকে চেয়ে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই পদকে অবদান কারক বলে। আমি একটু ব্যাকে যাচ্ছি, এখানে আছে মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছেন। আমি বলছি যে কর্তা যে স্থান থেকে ক্রিয়া সম্পন্ন করে, মা কোন স্থান থেকে ক্রিয়া সম্পন্ন করছে? ভাতটা আছে কোথায়? হাঁড়ি। মা হাঁড়ি থেকে ভাতটা দিচ্ছে। সংজ্ঞাতে আমি কি বললাম? কর্তা যে স্থান থেকে ক্রিয়া সম্পন্ন করে, তাহলে মা এখানে ভাত দেওয়া কাজটা কোথা থেকে সম্পন্ন করছে? হাঁড়ি থেকে। আমি আবার সামনে চলে যাচ্ছি, যে স্থান থেকে ক্রিয়া সম্পন্ন করে, বা কোনো কিছু থেকে চ্যুতি বা বিচ্যুতি ঘটলে, একটা অবস্থায় ছিল, একটা অবস্থা থেকে আর একটা অবস্থা পরিবর্তন হয়ে গেল। যেমন যদি বলি দুধ ছিল, দুধ থেকে ছানা হলো, ছানা ছিল, ছানা থেকে মিষ্টি হলো। যেমন তিল ছিল, তিল থেকে তেল হয়ে গেল। অর্থাৎ একটা অবস্থা থেকে
আর একটা অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে, চ্যুতি বা বিচ্যুতি ঘটছে, বা ক্রিয়াপদকে হইতে থেকে চেয়ে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অপাদান কারক। কোথা থেকে দিচ্ছে? হাড়ি থেকে দিচ্ছে। কোথা থেকে দিচ্ছে? হাড়ি থেকে। মা কাজটা সম্পন্ন করছে কোথা থেকে? হাড়ি থেকে। যদি আমি বলি যে আমরা কলকাতা থেকে দীঘা যাব, কলকাতার নিচে দাগ দেওয়া আছে, তাহলে কাজটা আমরা কোথা থেকে সম্পন্ন করব? কলকাতা। কোথা থেকে যাব? কলকাতা থেকে যাব। এটা হচ্ছে অপাদান কারকের উদাহরণ, হাড়ি থেকে। আরো উদাহরণ তোমরা জানো, তোমরা বইতে পাবে। এবার হচ্ছে অধিকরণ কারক। কর্তা যে স্থানে ক্রিয়া সম্পন্ন করে, মা কাজটা কোথায় সম্পন্ন করলো? রান্নাঘরে, তাই না? কি বলছে? মা রান্নাঘরে হাড়ি থেকে হাতা দিয়ে সবিতাকে ভাত দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? রান্নাঘরে। কাজটা হচ্ছে কোথায়? রান্নাঘরে। রান্নাঘরে হচ্ছে। কোথায় দিচ্ছে? রান্নাঘরে হচ্ছে। তাহলে কর্তা যে স্থানে ক্রিয়া সম্পন্ন করে, বা ক্রিয়ার আধার, ক্রিয়াটা যেখানে হচ্ছে, সম্পন্ন হচ্ছে, বা বা বলছে যে ক্রিয়াপদকে কোথায় দিয়ে প্রশ্ন করলে, মা কোথায় দিচ্ছে? রান্নাঘরে দিচ্ছে। আমরা কলকাতা থেকে দীঘা যাব, কোথায় যাব? দীঘা যাব। সন্ধ্যার সময় পাখিরা বাসায় ফেরে, কোথায় ফেরে? বাসায় ফেরে। কাজটা কোথায় সম্পন্ন করছে? বাসায় সম্পন্ন করছে। তাহলে তাহলে আধারটা কোথায়? ওই বাসাটা। তাহলে কর্তা যে স্থানে ক্রিয়া সম্পন্ন করে, বা ক্রিয়ার আধারকে বা ক্রিয়াপদকে কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, সেই পদটিকে অধিকরণ কারক বলে। আর একটা বিষয় কি আছে? অকারক। অকারক। আমি আর একটা সামনের দিকে যাচ্ছি। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। কে ঝগড়া করে? শালিক। তোমরা হয়তো বলবে যে তিনটে শালিক। কোথায় ঝগড়া করে? তোমরা বলে রান্নাঘরের চালে। না, কে ঝগড়া করে? শালিক ঝগড়া করে। কোথায়? চালে। তাহলে শালিকের সঙ্গে এই ঝগড়া করে ক্রিয়াপদের সম্পর্ক আছে, চালের সাথে এই ঝগড়া করে ক্রিয়াপদের সম্পর্ক আছে। তিনটের সাথে কিন্তু ঝগড়া করে সম্পর্ক নেই, রান্নাঘরের সাথে ঝগড়া করে সম্পর্ক নেই। এই তিনটের সাথে সম্পর্ক আছে কার সাথে? শালিকের সাথে। এই রান্নাঘরের, এই চালের সাথে কার সম্পর্ক? রান্নাঘরে। তা রান্নাঘরের সাথে শালিক, এই তিনটের কিন্তু কোনো সম্পর্ক, ক্রিয়াপদের সম্পর্ক নেই। সম্পর্ক আছে হচ্ছে শালিক আর হচ্ছে চালে, এর সম্পর্ক আছে। আমি আবার পেছনে যাচ্ছি। তাহলে বাক্যের অন্তর্গত কোনো পদের যদি ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ না থাকে, যদি ওই বাক্যেরই অন্য পদের সাথে সম্পর্ক থাকে, তাকে অকারক সম্পর্ক বলে। তাহলে আমি আবার ব্যাকে যাচ্ছি, তাহলে সরি সামনে যাচ্ছি আমি। তাহলে কি বলছে? তাহলে এখানে শালিকের সঙ্গে সম্পর্ক, এখানে এক সপ্রায় পদ, একটা বিশেষণ পদ, তিনটে শালিক। তাহলে তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক আছে। তাহলে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থেকে ওই বাক্যেরই যদি অন্য পদের সাথে সম্পর্ক থাকে, তাকে বলা হয় অকারক। অকারক হচ্ছে দু প্রকার। অকারক দু প্রকার, যেমন সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। সম্বন্ধ পদ কাকে বলে? ঠিক আমাদের ওই অকারকের মতো সংজ্ঞাটা হবে। বাক্যের অন্তর্গত যে পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক না থেকে থাকে না, কিন্তু অন্য কোনো নাম পদের সঙ্গে সম্পর্ক থাকে, সেই পদকে সম্বন্ধ পদ বলে। এটা তো সে একই রকম হলো যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থেকে ওই বাক্যেরই অন্তর্গত, ওই বাক্যের মধ্যে অন্য পদের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। যেমন বর্ষায় পুকুরের পাড় ভাঙছে। কি ভাঙছে? আমরা যদি প্রশ্ন করি ক্রিয়াপদ ভাঙছে, কি ভাঙছে? পাড়। এই পুকুরের সঙ্গে কিন্তু সম্পর্ক নেই, এই পুকুরের সঙ্গে সম্পর্ক আছে পাড়ের। তাহলে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থেকে ওই পদ, ওই বাক্যেরই অন্য নাম পদের সঙ্গে সম্পর্ক কিন্তু রয়েছে। তাহলে পুকুরের, পুকুর যুক্ত এর, আমি আগেই পূর্বেই বলেছি যে র এর হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি। তাহলে পুকুরের, তাহলে বাক্যের অন্তর্গত মানে যে পদগুলো আছে
সেই পদগুলো যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকে, যদি ওই বাক্যের অন্তর্গত অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে তাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। যেমন বর্ষায় পুকুরের পাড় ভাঙছে, তোমরা বইতে আরও ডিটেলস পাবে। সম্বন্ধ পদ। আমরা রাস্তায় বেরোই, অনেক আমাদের দাদু জ্যাঠা কোচের লোক বলে, বাপু তোমার বাড়ি কোথায়? চোখে কম দেখে এরকম মুখের দিকে তাকিয়ে বলে, বাপু তোমার বাড়ি কোথায়? ও হে কোথায় যাচ্ছ? বা বাড়িতে দুপুরবেলা বাবা আসলেন মাঠ থেকে, এসে বললেন যে রমা এক গ্লাস জল দে। তাহলে ডাকছে, আহ্বান করছে। আমি সংজ্ঞা দিই, যে পদের দ্বারা কাউকে আহ্বান বা সম্বোধন করা হয়, আমি না এক ঘটি জল দে, আমি না, আমি এনাকে ডাকছি, আমি সম্বোধন করছি, ওরে তোরা যাস নে ঘরের বাইরে, ওরে, এটা হচ্ছে আমি ডাকছি। তাই যে পদের দ্বারা বা যে বিশেষ্য পদের দ্বারা কাউকে আহ্বান বা সম্বোধন করা হয় তাকে সম্বন্ধ পদ বলে। যেমন উদাহরণ দিয়েছি, বাবা টাকা যদি দাও তবেই অপমান। বাবাকে বলছে, বাবাকে ডাকছে, বাবা টাকা যদি দাও তবেই অপমান। আর এই ক্ষেত্রে আমি তোমাদের একটা সহজ বুদ্ধি বলে দিতে পারি যে সম্বোধন পদ হলে যার নিচে দাগ দেওয়া থাকবে তারপরে 99% ক্ষেত্রে একটা কমা থাকবে। যদি কমা থাকে চোখ কান বুঝে সেটা আমরা সম্বোধন পদ লিখে দেব। আজকে আমি তোমাদের এই পর্যন্ত পড়ালাম। আগামী দিন যে কারকের যে ভাগগুলো আছে, যে কর্তৃকারকেরও অনেক ভাগ আছে, কর্মকারকেরও ভাগ আছে, অনেক ভাগ আছে, সেই ভাগগুলো আগামী দিন আমি তোমাদের সামনে তুলে ধরব। আর সবশেষে বলবো, সরকারি নির্দেশ মেনে তোমরা সকলে ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ হবে। দেখা হবে পরের দিন। ধন্যবাদ।